একটি সম্ভ্রান্ত হিন্দু পরিবার, তিনটি ছেলে সেই পরিবারে। ছেলেরা বেশ প্রাচুর্যের মধ্যে বেড়ে উঠছে। বাড়ি ভর্তি চাকর চাকরানী সহ ছেলেরা মা বাবার সাথে হই হুল্লোড় করে স্কুলে যাওয়া আসা করে বড় হচ্ছে। গৃহকর্তার বড় শখ ছিল তাদের ঘরে একটি সুন্দরী কন্যা সন্তানের জন্ম হোক। প্রথম পুত্রের পর দ্বিতীয়টি কন্যা হলো না, তৃতীয়টির বেলায় ডাক্তার কবিরাজির পরও পুত্রই হলো। এরপরও আদরের কমতি নেই, চতুর্থ আর কিছু হলো না। কিন্তু ছোট ছেলে অলোক সামান্য একটু বড় হতে বাবা মা লক্ষ্য করলেন একটু যেন কেমন কেমন। মাঝে মাঝে ঘরের দরজা বন্ধ করে মায়ের শাড়ি শরীরে পেঁচায়, মায়ের লিপস্টিক ঠোঁটে লাগাতে গিয়ে গালেও মাখিয়ে ফেলে। বাবার মনে কুডাক দেয়, ছেলেকে বেশ মারধর করে, কোনো কাজ হয় না। ছেলে এখন শাড়ি পেঁচিয়ে লিপস্টিক কাজল মেখে কপালে টিপ লাগিয়ে ঘরের বাইরে খেলতে যায়, যার ফলে মারধর আরো বেশি খায়। কোনোভাবেই সে মেয়েলি সাজ ছাড়ে না। বাবার ভয়ে দরজা বন্ধ করে সাজে, গান চালিয়ে মেয়েলি নাচ নাচে, আয়নায় নিজেকে দেখে মুগ্ধ হয়। বাবার লজ্জার শেষ নেই, লজ্জায় ডাক্তারের কাছেও নিয়ে যায় না। ওকে যথাসম্ভব ঘরে আটকে রাখার চেষ্টা করে, যেন বাইরের লোকে ব্যাপারটা না জানতে পারে। ওর বড় দুটো ভাই সব সময় একজোট হয়ে চলে আর ওর পেছনে লেগে থাকে, হিজড়া বলে খেপায়, ধাক্কা দিয়ে ফেলে দেয়। মোট কথা ওকে অতিষ্ঠ করে ওরা মজা পায়। এক সময় দেখা গেল ছেলে পুরো দমে হিজড়া বনে গেছে, যার ফলে তার সাথে খারাপ ব্যবহারের মাত্রাটাও বেড়ে গেছে। ছেলেটাকে আর ঘরের বাইরে যেতে দেওয়া হয় না, সারাদিন বাবার পাশার বাড়িতেই ঘুরে ফেরে। বাবা এখন ফন্দি করেছে ওকে খুব জলদি বিয়ে দিতে হবে, যেন বাইরের কেউ না জানতে পারে তার ছেলে হিজড়া। বড় দুটোকে বিয়ের বাকি রেখে ছোটর জন্য বউ খোঁজা হচ্ছে। খোঁজা হচ্ছে একটি গরিব ঘরের মেয়ে, যেন স্বামী হিজড়া জেনে গেলেও ভাতের লোভে হিজড়া স্বামীর ঘরেই থেকে যায়। এতে বাইরের সকলে জানবে বউ আছে ছেলের, তো হিজড়া হয় কিভাবে। গীতা নামের মেয়েটির মা নেই, বাবা খুব গরিব, তবুও খুব আদরের একটি মাত্র মেয়ে। দেখতেও মেয়েটি অনেক সুন্দরী। কর্তাবাবু ঘটক লাগালেন ছেলের জন্য পাত্রী খুঁজতে। ঘটক গীতার খবর নিয়ে এলো। গীতার বাবাও বেশ খুশি, এত বড় বাড়িতে মেয়ের বিয়ে হবে বলে। কল্পনায় ছবি আঁকে গরিব বাবা, তার এমন সুন্দর মেয়েটিকে গয়না গাটি আর দামি শাড়িতে কেমন সুন্দর লাগবে। মেয়েটি প্রাসাদে ঘুমাবে, পেট ভরে খাবে, বাবা খুব খুশি। অলোকের বড় দুটি ভাই কিন্তু মোটেও খুশি না তাতে। তাদের আগে ছোটর বিয়ে হচ্ছে সেটা সহ্য করতে পারছে না। যাই হোক, বিয়েটা হয়ে গেল। বাবার স্বপ্নে দেখা রাজরানীর বেশেই গীতা স্বামীর বাড়ি এলো। বাসর ঘরে গীতা স্বামীর অপেক্ষা করছে তো করছেই। অনেক রাত পর অলোক এলো ঘরে। গীতার পাশে বসে হাত দুটি ধরে বসে আছে মাথাটা নিচু করে। গীতা জানতে চায়, কি হয়েছে, তুমি এমন নিচের দিকে চেয়ে আছো কেন? আমাকে দেখো। গীতা, তোমাকে কিছু কথা বলি আগে। বলো, আমার দিকে তাকিয়ে বলো। না, পারছি না, আগে আমার কথাগুলো শোনো। আচ্ছা বলো। আ- আমি একজন পুরুষ নই, হিজড়া আমি। শুনে গীতা হাত দুটো ছাড়িয়ে নিয়েছে। তবে কেন আমাকে বিয়ে করলে? জানতেই যখন এমন সর্বনাশ কেন করলে? গীতা কেঁদে যাচ্ছে। আমি বিয়ে করতে চাইনি, আমার বাবা জোর করে বিয়ে দিয়েছে। সে রাতে আর কোনো কথা হয়নি। গীতা কেঁদে রাত পার করে দিয়েছে। অলোক সোফায় বসে অনুশোচনায় রাত পার করেছে। গীতা বুদ্ধিমতী মেয়ে, মন খারাপটা কাউকে বুঝতে দেয়নি। ভাগ্যটাকে মেনে নিল। ভেবে নিল অলোক যেমনই হোক সে তার স্বামী।
অলোক যে অনুশোচনায় যন্ত্রণায় ভুগছে সেটা বুঝতে পেরে নিজেই অলোকের সাথে মেশার চেষ্টা করে মিশে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করো না, আমরা তো ভালো বন্ধু হতে পারি তাই না? একটা জীবন কাটিয়ে দেয়া যাবে বন্ধু হয়ে। অলোক খুব খুশি, গীতাকে অনেক আদর করে ভালোবাসে, গীতাও তেমনি। দুজনে সারাক্ষণ খুনসুটিতে মেতে থাকে, ঘরে বসে লুডো খেলে, ছাদে যায় রাতে, গীতা গান গায়, অলোক শোনে। খুব সুখী দুজনে। কর্তাবাবু আরো খুশি, ইজ্জত বেঁচে গিয়েছে। ওই দুটো ভাই মোটেও খুশি নয়, অলোকের সাথে লেগে থাকে, টিটকিরি দিয়ে কথা বলে। কিরে হিজড়া, বউয়ের সাথে সারাদিন কি করিস, তুই না হিজড়া? এসব কথায় অলোক পাশ কাটিয়ে চলে আসে ঘরে, মন খারাপ করে। গীতা তখন আদর করে কষ্ট ভুলিয়ে দেয়। এইভাবেই কাটছিল তাদের দিন। কিন্তু বড় দুটো ভাইয়ের আরো অপমান করতে বাকি ছিল। শুধু সুযোগ খুঁজতো কিভাবে গীতার সর্বনাশটা করতে পারবে। অলোকও সেটা টের পেয়েছিল। গীতা, আমার ভাইদের নজর ভালো নয়, তারা তোমার কোনো ক্ষতি করে দিতে পারে। কি করবে, তারা তো আমার ভাসুর হয়, কিছু খারাপ করবে না, তুমি নিশ্চিন্তে যাও। তুমি চেনো না তাদের, তারা আমাকে সারাটা জীবন জ্বালিয়েছে, তুমি সাবধানে থেকো। আচ্ছা, তাই থাকবো। এরপর সাবধান থেকেও গীতা নিজেকে রক্ষা করতে পারেনি, এমনকি প্রাণেও বাঁচতে পারেনি মেয়েটি। একদিন অলোক ঘরে ছিল না, কর্তার গিন্নিও বাড়ি ছিল না। ভাই দুটো সেই সুযোগে অলোকের রুমে এসেছে। সুন্দরী, কি করিস তুই হিজড়ার সাথে? কেন এত ভালোবাসিস ওটাকে? ওটা তো তোকে স্বামী সুখ দিতে পারে না, আমরা তোকে সেই সুখ দেব। আপনারা না আমার ভাসুর হন, এখন যান আপনারা আমার ঘর থেকে। কথা শোনেনি তারা। দুজনে মিলে ফুলের মতো সুন্দর মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়ল ক্ষুধার্ত জানোয়ারের মতো, ভোগ করে নিল। রক্তাক্ত গীতা যখন মেঝেতে পড়ে কাতরাচ্ছিল, তারা তখন পিশাচের মতো হাসছিল। অলোক বাইরে গিয়েও শান্তি পাচ্ছিল না, তার মনে কু ডাকছিল। সে তাড়াতাড়ি কাজ সেরে বাড়ি ফিরে ঘরে গিয়ে এই দেখে পাগল হয়ে যায়। সে দৌড়ে গিয়ে গীতাকে ধরে চিৎকার করে কাঁদতে থাকে আর ভাইদের উদ্দেশ্যে বলে, এটা কি করলে তোমরা? ও তো তোমাদের ভাইয়ের বউ। ওরা তবুও হাসছিল। তুই একটা হিজড়া, তোর আবার বউ? গীতা অলোকের চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতে কিছু বলার চেষ্টা করে, কিন্তু পারে না। তার আগেই নিষ্ঠুর পৃথিবী ছেড়ে চলে যায়। গীতাকে কোল থেকে সরিয়ে অলোক ঝাঁপিয়ে পড়ল ভাইদের উপর। একা অলোক পেরে ওঠেনি ভাইদের সাথে। দুই ভাই মিলে খুব মারতে লাগলো তাদের আপন ছোট ভাইকে। পারল না অলোক, নাক দিয়ে গল গল করে রক্ত বেরোতে থাকলো। সেও ঢলে পড়ল মৃত্যুর কোলে। দুই বড় ভাই সহজে অলোককে গীতার সহযাত্রী করে দিল। গীতাকে জড়িয়ে ধরে অলোকও ঘুমিয়ে গেল চিরদিনের জন্য।